কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সাথে 5 সমঝোতা স্মারক সই। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 89 জন, অনাহারে মৃত্যু হয়েছে আরও 5 ফিলিস্তিনির। প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর সমঝোতা সই হয়। নির্বাচনের জন্য সরকার প্রস্তুত বলে জানান ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। এরপর দুই সরকার প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক। বিনিময় হয় 3টি নোট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের নেতারা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন তিনি। উদ্বেগ জানান রোহিঙ্গা সমস্যা নিয়ে। Professor Mohammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তব্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ির মতো উল্লেখ করেন। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে। তিনি আরও জানান আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. 3 দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়ার অর্থনীতির পিছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান যে অতুলনীয়, সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সমঝোতা সইয়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। সম্রাট হোসেন, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। গাজায় শেষ হলো 5 সাংবাদিকের জানাজা ও দাফন। এর মধ্যে লাগাতার হামলা অব্যাহত রেখেছিল আইডিএফ। এতে উপত্যকাটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 89 ফিলিস্তিনির। এছাড়া অনাহারে ঝরে আরও 5 প্রাণ। এ নিয়ে খাবারের অভাবে গাজায় প্রাণ গেল মোট 222 ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশু অন্তত 101 জন। এমন মৃত্যু খুব কমই হয়, যেখানে আরব সাগর থেকে দানিউবের তীর পর্যন্ত ওঠে নিন্দার ঝড়, মরদেহ নিয়ে হয় ক্ষুব্ধ মিছিল। গাজায় আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক আনাস আল শরীফ সহ 5 গণমাধ্যম কর্মীর জানাজা ও দাফনের পরপরই বিক্ষোভ মিছিল বের হয় পশ্চিম তীর ও রামাল্লায়। শুধু সত্য প্রচারের অপরাধে এমন মৃত্যু নাড়া দিয়েছে কাতারেও। সেখানে নিন্দা জানান আল জাজিরার সহকর্মীরা। নিন্দা এসেছে জাতিসংঘ থেকেও। সম্প্রতি এই সাংবাদিকদের হত্যাকাণ্ড আবারও প্রমাণ করেছে ইসরায়েল গাজা যুদ্ধে একদমই নিরাপদ নন গণমাধ্যম কর্মীরা। জাতিসংঘ মহাসচিব এই ইস্যুতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা অবশ্যই সম্মানের দাবিদার। তাদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে এবং তাদের কাজ করে যাওয়ার পরিবেশ দিতে হবে। এ পর্যন্ত 242 সাংবাদিককে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে বলা হয়, লজ্জা এমন এক জিনিস, একবার সেটি বিসর্জন দিলে ফিরে পাওয়া ভীষণ কঠিন। এরই প্রমাণ যেন দিল জায়নবাদীরা। জাতিসংঘ বলছে গেল 15 দিনে গাজায় দরকার ছিল কমপক্ষে 9000 ত্রাণবাহী ট্রাকের। একই সময়কালে মাত্র 1300 ট্রাককে প্রবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েল, যাতে শেষ 24 ঘন্টায়ও অনাহারে মৃত্যু থেমেছিল না গাজায়।
এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার ঘোষণাকে অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন, যুদ্ধের ভয়াবহতা দেখেও না দেখার ভান করছে জায়নবাদীরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার শিক্ষা খাত। উপত্যকায় বেঁচে থাকায় যখন বড় চ্যালেঞ্জ, তখন ভবিষ্যৎ শিক্ষা নিয়ে ভাবনা এখন বিলাসিতা। তথ্য বলছে গাজার 97% শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, যার 91% কার্যকর করতে দরকার হবে বড় ধরনের সংস্কার। গাজার মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী মাহা আলী 26 বছর বয়সী এই তরুণীর স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। তবে পরিবার নিয়ে বেঁচে থাকার যুদ্ধে এখন দুবেলা খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ তার জন্য। ইসরায়েলি আগ্রাসনে সবার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহা আলীর বাড়ি। সব হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের মাঝে। যুদ্ধ শুরুর আগে এই বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম জনপ্রিয় ব্যস্ততম শিক্ষা প্রতিষ্ঠান। 2 বছর ধরে আমরা আটকে আছি। মৃত্যু ছাড়া সামনে আর কিছুই দেখতে পাচ্ছি না। পড়ালেখা করার বদলে আমরা এখন চুলা ধরাচ্ছি, খাবার আর পানি সংগ্রহ করছি। যুদ্ধ শুরুর আগে আমার অনেক স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেছে। এখন কেবল ভাবি এক টুকরো রুটি কোথায় পাবো। একই অবস্থা গাজার আজহার ইনস্টিটিউটের 19 বছর বয়সী ছাত্রী সাজা আদওয়ানের। জানান, চোখের সামনে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তার শিক্ষা প্রতিষ্ঠান। আমার চোখের সামনে আমার শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা চালায়। আমার সমস্ত স্মৃতি, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা সেখানেই ছিল। আমার সব স্বপ্ন শেষ। এখন আমি বাস্তুচ্যুত। খাবার আর পানি সংগ্রহ করা এখন আমার কাজ। জায়নবাদীদের হামলায় ফিলিস্তিনের 307টি স্কুলের মধ্যে 293টি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত। ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী আমজাদ বাহরাম জানান, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে জায়নবাদীরা। এ ব্যাপারে আইডিএফ এর দাবি, হামাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। পরিকল্পিতভাবেই তারা স্কুল কলেজে হামলা চালিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে মানচিত্র থেকে পুরো মুছে ফেলছে। আধুনিক প্রযুক্তি এবং উন্নত পরীক্ষাগার নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে হামলা করে ধ্বংস করা হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট ভিত্তিক তথ্য অনুসারে গাজার 97% শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার 91% পুনরায় কার্যকর করতে হলে বড় ধরনের পুনর্বাসন প্রয়োজন। যুদ্ধের আগে থেকে দারিদ্রতা এবং বেকারত্বে ভুগছিল উপত্যকার মানুষ। ভবিষ্যতে কিভাবে ঘুরে দাঁড়াবে গাজার শিক্ষা ব্যবস্থা, তাই এখন বড় শঙ্কা। ইপসিতা জামান, চ্যানেল 24। স্বাগত আরও একবার। দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছি আতিকুর রহমান। আবারও পেছল বহুল প্রতীক্ষিত চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই 3 মাস সময় বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি নিয়ে চীন যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত চুক্তি সই আবারও পিছিয়ে গেল 3 মাস। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই এমন সিদ্ধান্তের কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমানে 30% শুল্ক এবং চীন মার্কিন পণ্যে 10% শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে, বাড়তি এই সময়ে $300 বিলিয়ন বাণিজ্য ঘাটতি মোকাবেলায় কাজ করবে দেশ দুটি। ওয়াশিংটন বেইজিং বাণিজ্যে গেল মাসের পরিসংখ্যান অনুযায়ী গেল 4 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 22% কমেছে চীনা পণ্যের রপ্তানি। আর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীনের সার্বিক আমদানি কমেছে 10.5%। যদিও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে 13.5% হারে বেড়েছে বেইজিং এর রপ্তানি। ধারণা করা হচ্ছে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজেদের ঘাটতি পুষিয়ে নিয়েছে বেইজিং। সম্প্রতি সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে উত্তেজনা বাড়লেও নিষেধাজ্ঞা তুলে আবারও চিপ বিক্রির কথা ভাবছে এনভিডিয়া এএমডি। তবে এক্ষেত্রে আয়ের 15% মার্কিন প্রশাসনকে দিতে হবে বলেও জানায় প্রতিষ্ঠানগুলো। এছাড়া রাশিয়া থেকে তেল আমদানির শাস্তিও পেতে পারে চীন। এত কিছুর মাঝেও আগামী মাসগুলিতে বেইজিংয়ে ট্রাম্প শির মধ্যকার সম্মেলনের প্রত্যাশায় পুরো বিশ্ব। ধারণা করা হচ্ছে দুদেশের বাণিজ্য চুক্তিতে থাকতে পারে মার্কিন পণ্য, বিশেষ করে জ্বালানি, কৃষি পণ্য ও সেমিকন্ডাক্টর ক্রয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হবে চীন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।
জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত পাল্টে যাচ্ছে আবহাওয়ার চালচিত্র। এর বিরূপ প্রভাব পড়তে শুরু হয়েছে ইউরোপের কিছু দেশে। সাম্প্রতিক বছরগুলোতে মৌসুমের আগেই দাবানল শুরু হচ্ছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ বিভিন্ন দেশে। দাবানলের ক্ষতি মোকাবেলায় আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছে জাতিসংঘ। পুড়ছে দিগন্ত জোড়া বনাঞ্চল, পুড়ছে বসতবাড়ি। প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। চলতি বছর দাবানলের তীব্রতায় নাজেহাল ভূমধ্য সাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। সেই সাথে বেড়েছে তাপপ্রবাহের দাপট। সব মিলিয়ে ইউরোপের কয়েকটি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। এর আগে 2003 ও 2017 সালে রেকর্ড দাবানল দেখেছিল ইউরোপবাসী। এই 2 বছরে পুড়ে ছাই হয়েছিল 11 লাখ হেক্টরের বেশি জমি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আগুনে পুড়ে গেছে এই মহাদেশের 2,27,000 হেক্টর জমি। ফলে প্রশ্ন উঠেছে, 2025 সালে কি 2003 ও 2017 সালের দাবানলের রেকর্ড ভাঙবে? এর উত্তর নির্ভর করছে বাকি মৌসুমে দাবানলের তীব্রতা ও স্থায়িত্বের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে মৌসুমের আগেই শুরু হচ্ছে দাবানল। ইউরোপের বন আগুন তথ্য ব্যবস্থার তথ্য মতে 8 জুলাই পর্যন্ত ইউরোপে 1118টি দাবানলের আগুন দেখা গেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। তীব্র গরম ভূমধ্য সাগরীয় অঞ্চলে আগুন ছড়াতে সাহায্য করছে। সেই সাথে বনাঞ্চলের শুষ্ক গাছপালা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগস্টেও দাবানলের ঝুঁকিতে থাকবে দক্ষিণ ও পূর্ব ইউরোপ, এমন পূর্বাভাস দিচ্ছে ইউরোপের বন আগুন তথ্য ব্যবস্থা। সম্প্রতি স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্রতা বেশি হওয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1000 মানুষকে। ফ্রান্সে পুড়ে গেছে 17,000 হেক্টরের বেশি জমি, যা প্যারিস শহরের চেয়েও বড়। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 2000 দমকল কর্মী। এছাড়া দাবানলের আগুনে পুড়ছে পাশের দেশ পর্তুগালের উত্তরাঞ্চল। নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 700 দমকল কর্মী। গ্রিসের এভিয়া ও ক্রেট দ্বীপের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া দাবানলের সাথে লড়ছে তুরস্ক, বুলগেরিয়া, মন্টেনেগ্রো, ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে প্রাক শিল্প যুগ থেকে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 80-র দশক থেকে ইউরোপের তাপমাত্রা বিশ্ব গড়ের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে দাবানলের ভয়াবহতা মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। শুধু আগুন নিয়ন্ত্রণ নয়, আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ সংস্থাটির। রাখি জেসমিন, চ্যানেল 24। স্বাগত আরও একবার। দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ফের বন্দুক সহিংসতার মুখোমুখি যুক্তরাষ্ট্র। এবার টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ঝরল 3 প্রাণ। স্থানীয় গণমাধ্যম বলছে, অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে একটি পার্কিং লটে এলোপাতাড়ি গুলি ছোড়েন এক বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় আরও একজনের। গুলির পর একটি গাড়ি চুরি করে পালিয়ে যায় হামলাকারী। কিছু দূর যেতে না যেতেই সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে আরও একটি গাড়ি নিয়ে পালান সেই ব্যক্তি। খানিক বাদে পুলিশের ধাওয়ার মুখে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী 30 বছর বয়সী এক যুবক। মানসিক অসুস্থতার রেকর্ড ছিল তার। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24।